আসসালামু আলাইকুম। আমাদের ক্যারেট কলেজ অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিংয়ের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। যদিও এটা আমাদের প্রথম ক্লাস হওয়ার কথা ছিল, যেহেতু 2025 সালের কোয়েশ্চেন, বাট আমরা ভুলবশত 24 সালের কোয়েশ্চেনটাকে প্রথম ক্লাস হিসেবে, মানে 25 সালের কোয়েশ্চেন হিসেবে সলভ করে ফেলেছি। উই আর সরি ফর দ্যাট। মানে আগের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে মেনলি 24 সালের। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভ করা শুরু করা যাক। আমাদের 25 সালের যে প্রশ্নটা, সেটা শুরু হয়েছিল হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন দিয়ে, এমসিকিউ যেটা। তো এমসিকিউর প্রথম প্রশ্ন বলছেন, রোমান সংখ্যা গণনা পদ্ধতিতে কতটি অক্ষর চিহ্নের রূপে ব্যবহার করা হয়। এগুলো মূলত জ্ঞানমূলক প্রশ্ন, তো এটার আনসার হচ্ছে 7টি। তো 7টি এখানে লিখে দিচ্ছি। আই ইউজ করা হয় 1-এর রূপে, ভি ইউজ করা হয় 5-এর রূপে, এক্স ইউজ করা হয় 10-এর রূপে, এল ইউজ করা হয় 50-র রূপে, সি ইউজ করা হয় 100-এর রূপে, পরে হচ্ছে আমাদের ডি হচ্ছে 1000, সরি ডি না, এম হচ্ছে 1000 আর ডি হচ্ছে 500, সরি ডি হচ্ছে 500 আর এম হচ্ছে 1000। তো এই হচ্ছে আমাদের 7টি চিহ্ন, যেগুলো হচ্ছে রোমান সংখ্যা ইউজ করা হয় নাম্বার ক্যালকুলেশনের জন্য। এটা আমাদের পরবর্তী একটা কোয়েশ্চেনে খুব সম্ভবত এখানে কাজে লাগবে। যাই হোক, আচ্ছা, এরপরে বলা হয়েছে 5xy - 2y - 7 বীজগণিত রাশিতে ধ্রুবক পদ কতটি। তো আমাদের এখানে ধ্রুবক পদ কতটি আছে? ধ্রুবক পদ হচ্ছে একটি, এই যে ধ্রুবক পদ, কারণ টোটাল 3 আর ধ্রুবক পদটি কত, ধ্রুবক পদটি কত, সেটা হচ্ছে -7। আচ্ছা, তো পদ আছে কয়টি? সর্বমোট পদ আছে 3টি, কারণ আমরা জানি পদ হচ্ছে প্লাস আর মাইনাস চিহ্ন দিয়ে আলাদা করা হয়। তাহলে এখানে হচ্ছে পদ 1টা 2টা, এই হচ্ছে 3টা পদ। বাকি 2টা হচ্ছে চলক, কারণ এগুলো হচ্ছে এক্স ওয়াই মানের সাথে এগুলোর মান পরিবর্তন হবে। একমাত্র -7 হচ্ছে এমন একটা পদ যেটার মান পরিবর্তন হবে না, অর্থাৎ যেটা আছে এটা কনস্ট্যান্ট, এটার মান কোনো মানের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, তো আমাদের ধ্রুবক পদটি হচ্ছে -7। 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিজের কোনটি? 1 থেকে 22 পর্যন্ত আমাদের আগে মৌলিক সংখ্যাগুলো লাগবে। তো মৌলিক সংখ্যাগুলোর ভিতরে 2 আছে, 3 আছে, 5, 7, 11, 13, 17, 19, এ হচ্ছে আমাদের 1 থেকে 13 পর্যন্ত, 1 থেকে 22 পর্যন্ত মোটামুটি মৌলিক সংখ্যাগুলো। এর ভিতরে বিজোড় কোনগুলো? একমাত্র 2 ছাড়া বাকি সবগুলা কি? বাকি সবগুলো হচ্ছে এখানে বিজোড় সংখ্যা। তো আমাদের বলা হয়েছে এটার মধ্যক বের করতে। তো মধ্যক হচ্ছে, মধ্যকের সূত্র আছে, বাট এটাতে সূত্র দরকার নেই, কারণ যেহেতু 7টা আছে আমরা 3টা করে বাদ দিলে মাঝখানে হচ্ছে আমাদের 11। ঠিক আছে, তো 11 হচ্ছে আমাদের মধ্যক। -7 থেকে -3 যোগাত্মক বিপরীত। ঠিক আছে, কি বলছে? -3 যোগাত্মক। এখন -3 যোগাত্মক বিপরীত কোনটা? -3 যোগাত্মক বিপরীত হচ্ছে আমাদের +3। -3 যোগাত্মক বিপরীত হচ্ছে +3। এখন বলছে -7 সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, ঠিক আছে, -7 + 3। এখন এগুলো কি? যেহেতু আমাদের একটা মাইনাস চিহ্ন আছে, তো এখানে কী হবে আমাদের? আমরা বুঝতে পারছি সেটা 7 আর 3 বিয়োগফল হবে। 7 আর 3 বিয়োগফল হচ্ছে 4, এবং চিহ্ন কোনটা হবে? চিহ্ন হচ্ছে বড় সংখ্যার চিহ্ন হবে। ঠিক আছে, তার মানে আনসার হচ্ছে -4। আচ্ছা, বলছে কোন সংখ্যাটি -5 থেকে ছোট। আমরা সংখ্যা রেখার হিসাব জানি। সংখ্যা রেখা আমরা যত ডানের দিকে যাব সংখ্যা তত বড় হবে, যত বামের দিকে যাব সংখ্যা তত ছোট হবে। তো -5, এরপরে দেখো শূন্য, শূন্য সেটা হচ্ছে ডান দিকে, -1 সেটাও 5-এর ডান দিকে, -4 সেটাও 5-এর ডান দিকে। তো ডান দিকেরগুলো সবগুলো হচ্ছে কি? বড়, এবং যেগুলো হচ্ছে বাম দিকে থাকবে সেগুলো হচ্ছে ছোট। আরেকটা হচ্ছে মাইনাস চিহ্ন থাকার পর, মাইনাস চিহ্ন সংবলিত সংখ্যাটা যত বড় হবে সংখ্যার মানটা মাইনাস চিহ্ন সহ ততই ছোট হবে। ঠিক আছে, স্বভাবত আমাদের 5 হচ্ছে 6-এর থেকে ছোট, বাট যখন এখানে মাইনাস চলে আসছে তখন -5 -6 থেকে হয়ে যেতেছে বড়। ঠিক আছে, তাহলে আমাদের পরে হচ্ছে এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ। তো আমাদের প্রথম প্রশ্ন বলছে কি, যে যৌগিক রোমান সংখ্যা লেখার সময় এল, ভি এবং ডি ড্যাশ করা যাবে না। তো এখানে কি হবে? ড্যাশ করার জায়গায় এটা হচ্ছে পুনরাবৃত্তি করা যাবে না, পুনরাবৃত্তি করা যাবে না। ঠিক আছে, এখন এটা কেন করা যাবে না? আমরা হচ্ছে একটু আগের স্লাইডে যাই। আমাদের আগের স্লাইড থেকে আমরা যদি এই অংশটা কপি করে আনি এখানে। আচ্ছা, এখানে দেখো আমাদের পুনরাবৃত্তি, আমরা যখন রোমান সংখ্যায় পুনরাবৃত্তি করি ওটা আসলে কী বোঝায়? দেখো, রোমান সংখ্যা যখন আমরা এরকম কিছু একটা লিখি তার মানে কি? সেটা 1 + 1 = 2। ঠিক আছে, আবার যখন মনে করো আমরা এরকম একটা কিছু লিখি তাহলে সেটা কী হয়ে যাচ্ছে? 5 + 1 = 6। কিন্তু আমরা যদি এই যেগুলো দিয়েছে এল, ভি, ডি, দেখো এগুলো কোনগুলা? এই যে এল, ভি, ডি, এগুলো সবগুলো দেখো 5, 50, 500। ঠিক আছে, তার মানে আমরা যদি ভিভি লিখি সেটা কী হবে? যে 5 + 5 = 10। কিন্তু আমাদের 10-এর জন্য তো আগে একটা রোমান সংখ্যা আছে। সিমিলার জিনিস আমরা যদি এল লিখি তাহলে কী হয়? 50 + 50 = 100। ঠিক আছে, 100-র জন্য আমাদের অলরেডি একটা রোমান সংখ্যা আছে। আমরা যদি ডি লিখি তাহলে সেটা কী হয়ে যাবে? 500 + 500 = হচ্ছে
1000, যার জন্য অলরেডি আমাদের একটা রোমান সংখ্যার চিহ্ন আছে, তাই এগুলো পুনরাবৃত্তি এখানে করা যাবে না। এরপর প্রশ্নটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সাথে ড্যাশ নিয়ে আমরা পাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা বলতে আমাদের এখানে হচ্ছে 1 2 3 4 এগুলো হচ্ছে স্বাভাবিক পূর্ণ সংখ্যা। তো স্বাভাবিক পূর্ণ সংখ্যার সাথে আমরা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা অন্য যে কোনো অঋণাত্মক সংখ্যা এর সাথে যোগ করতে পারি, ঠিক আছে। তো স্বাভাবিক পূর্ণ সংখ্যার সাথে যে কোনো অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে আমরা পাই অঋণাত্মক, যে স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা নিই তার মানে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা পাবো। আচ্ছা, একটি সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি অন্য একটি সংখ্যার মধ্যে থাকে তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কী হবে? তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়ক হবে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির গুণনীয়ক হবে, ঠিক আছে। এখন এটা কি বুঝাইতেছে? মনে করো আমরা এখানে দুইটা সংখ্যা চিন্তা করলাম, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 12। তাহলে দেখো 6-এর যে মৌলিক উৎপাদকগুলো সেগুলো কী কী? 2 আর 3। আবার 12-এর মৌলিক উৎপাদকগুলো কী কী? 12-এর মৌলিক উৎপাদক হচ্ছে আবার 2 এবং 3। তাহলে দেখো 6-এর মৌলিক উৎপাদক সবগুলো কী আছে? 12-এর মধ্যে আছে, ঠিক আছে। অবশ্যই বড় সংখ্যাটার গুণনীয়ক হবে, ঠিক আছে, অবশ্যই বড় সংখ্যাটার গুণনীয়ক হবে। এই যে তাহলে 6 কী হইতেছে? আমাদের 12-এর গুণনীয়ক হচ্ছে। আচ্ছা, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাটাই ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে। একটা ত্রিভুজের বিপরীত বাহুর বিপরীত যে শীর্ষবিন্দুটা আছে তার থেকে আমরা এই যে মনে করো একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এখানে, এই যে এখন এটার যে বাহুর যে বিপরীত শীর্ষবিন্দু সেখান থেকে যদি আমরা এর উপর একটা আরেকটা লাইন ড্র করি যেটা হচ্ছে কি আমার বিপরীত বাহুর মধ্যবিন্দু স্পর্শ করবে, তাহলে এই ত্রিভুজটা হবে, এই যে বাহুটা হবে এই ত্রিভুজের মধ্যমা, ঠিক আছে। আচ্ছা, সামান্তরিকের ড্যাশ সামান্তরিক ক্ষেত্রকে সমান 2 ভাগে ভাগ করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান 2 ভাগে ভাগ করে, সামান্তরিকের কর্ণ। এবং এইটা আরও কয়টা ক্ষেত্রের জন্য অ্যাপ্লিকেবল, সেগুলো হচ্ছে কি আমাদের এই জিনিসটা আয়তক্ষেত্র, আয়ত, বর্গ, রম্বস সবগুলোর ক্ষেত্রেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল। এরপরে বলছে কি নিচের সঠিক বাক্যের জন্য সত্য এবং ভুল বাক্যের জন্য মিথ্যা লেখা। আচ্ছা, ঠিক আছে। বলছে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যাকেই শূন্য দিয়ে ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত বলবো, এটা সত্য, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের প্রক্রিয়াকৃত উপাত্তই হচ্ছে তথ্য, এটা সত্য, ঠিক আছে। যখন কোনো তথ্যকে যে কোনো উপাত্তকে আমরা যদি এরকম প্রক্রিয়াকরণ করা মানে কোনটা সত্য মিথ্যা এরকম যাচাই বাছাই করার পরে সেটা আমরা তথ্য বলতে পারবো। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে 50 থেকে 70 পর্যন্ত 5টি মৌলিক সংখ্যা আছে, এটা হচ্ছে আমাদের মিথ্যা কথা, কারণ আমাদের 50 থেকে মৌলিক পর্যন্ত 5টা না, 50 থেকে মৌলিক 70 পর্যন্ত যে 4টা মৌলিক সংখ্যা আছে, তো 4টা মৌলিক সংখ্যা কী কী? একটা হচ্ছে আমাদের 53 আছে, দেন হচ্ছে আমাদের 59 আছে, দেন হচ্ছে আমাদের 61 আর হচ্ছে 67। এইগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এখানকার ভিতরে। আচ্ছা, 0 এরূপ দুটি ভগ্নাংশের গুণফল 1 হলে একটি তাদের যে কোনো একটি ভগ্নাংশ অপরটির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, এটা সত্য কথা, ঠিক আছে। কারণ একমাত্র দুটি ভগ্নাংশের গুণফল তখনই 1 হয় যখন একজন আরেকজনের এক ব্যতীত যে কোনো দুটি ভগ্নাংশ যদি আমরা চিন্তা করি তখনই এটা গুণফল 1 হবে যখন এরা একজন আরেকজনের গুণাত্মক বিপরীত হবে। তো গুণাত্মক বিপরীত কি? মনে করো একটা হচ্ছে 5 × 3, এর বিপরীত গুণ হবে কত? একটা হচ্ছে 5/3, তাহলে এটার গুণাত্মক বিপরীত হবে 3/5। এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমাদের উপরে 3 আর 5 গুণ করলে 15, আবার 3 আর 5 গুণ করলে 15 সমান হচ্ছে 1। তার মানে যখন দুটি ভগ্নাংশের গুণফল 1 হবে তার মানে একজন আরেকজনের অবশ্যই গুণাত্মক বিপরীত হবে। আচ্ছা, আয়তাকৃত ঘনবস্তুর 6টি তল, 12টি বাহু এবং 20টি কোণ রয়েছে। তাহলে চলো আমরা হচ্ছে একটা ঘনবস্তু আগে আঁকাই, তারপরে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কী হচ্ছে। তো ছোটো করে আঁকাচ্ছি যাতে আমাদের জায়গা বেশি না খায়। এইটা হচ্ছে আমাদের একটা মনে করো আয়তকৃত ঘনবস্তু। তাহলে আয়তকৃত ঘনবস্তু দেখো তল কয়টা? তল 6টা, এটা সঠিক। যে কোনো ঘনবস্তুর তল 6টা থাকে, এটা ঠিক। বাহু কয়টা? বাহু হচ্ছে এই যে 1 2 3 4, পিছনে আরও 4টা, 5 8টা 9 10 11 12, এটাও সঠিক। কোণ কয়টা? কোণ হচ্ছে বলছে 20টা, তাহলে 20টা কোণ এখানে কি আছে? 20টা কোণ দেখা লাগবে। যে আমাদের এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, দেখো প্রত্যেক জায়গায় আমাদের টোটাল এই কর্নারে 3টা কোণ, এই কর্নারে 3টা কোণ, এই কর্নারে 3টা কোণ, এটাতে 3টা কোণ, তাহলে 3 4 12টা, এদিকে আবার 3টা, এদিকে 3টা, এইদিকে 3টা, এদিকে 3টা, টোটাল
8 জায়গায় কোণ আছে এবং 3 8 24টা কোণ আমার এখানে হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বলছে 20টা কোণ, তার মানে এটা হচ্ছে আমাদের মিথ্যা, ঠিক আছে। ঘনবস্তুর টোটাল 24টা কোণ আমাদের হওয়ার কথা। আচ্ছা, এরপর আমাদের প্রশ্নগুলো হচ্ছে ছোট প্রশ্ন। ছোট প্রশ্ন আমাদের কী বলছে, 9 সমস্ত 4/1কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। তাহলে চলো 9 সমস্ত 4/1, 9 সমস্ত 4/1কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এর আগে আমরা এটাকে কী করে নিব, অপ্রকৃততে করে নিব। তো অপ্রকৃত করলে কত হবে, 4 নং 36 আর প্লাস 1 37%। এখন এখানে আমাদের করতে হবে কি, যে 37 4, এই পার্সেন্টটাকে তুলে এখানে আমরা করে দিব 100/1 গুণ করে দিব, ঠিক আছে। তাহলে কত আসবে, 4 × 100 হচ্ছে 400, আর 37কে 37 আর 1 গুণ করলে 37, তাহলে আমাদের আনসার হচ্ছে 400/37। ওকে, এরপর হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্নটা বলছে কি, যে 1000 মিলিমিটার সমান কত কিলোমিটার, সরি 100 মিলিমিটার সমান কত কিলোমিটার। তো আমরা জানি 1000 কিলোমিটার সমান হচ্ছে, সরি 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। আবার 1000 মিলিমিটার সমান আমার 1 মিটার, ঠিক আছে। তাহলে সেখান থেকে যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে 1 কিলোমিটার সমান আমাদের হবে 1000 গুণন 1000 সমান সমান 10 লক্ষ মিলিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে পেলাম, 10 লক্ষ মিলিমিটারে হবে 1 কিলোমিটার। তো আমাদের বলছে কত, 100 মিলিমিটারে কত, ঠিক আছে। আমাদের বলছে 100 মিলিমিটার কতটুকু হবে। তো 10 লক্ষ মিলিমিটার যদি 1 কিলোমিটার হয়, তাহলে আমাদের 100 মিলিমিটারে কত হবে, তাহলে আমাদের 100 মিলিমিটার হবে 0.0001 কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের আনসার হচ্ছে 0.001 কিলোমিটার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাবো গ নাম্বার কোয়েশ্চেনে। গ নাম্বার কোয়েশ্চেনে বলছে কি, রোমান সংখ্যা MCL দশমিক পদ্ধতিতে কত রূপান্তরিত হবে। এখন দেখো আমাদের এই যে প্রথমে এখানে ছিল কি, আমরা একবার প্রথম পেজে আমরা কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম। তো এখানে এম এর মান কত দেখো, এম এর মান হচ্ছে 1000, সি এর মান হচ্ছে 100, আর এল এর মান হচ্ছে 50, ঠিক আছে। তাহলে আমাদের এম এর মান কত, এম এর মান হচ্ছে 1000, সি এর মান হচ্ছে 100, আর এল এর মান হচ্ছে 50, ঠিক আছে। এবং আমরা জানি কি, যে আমাদের যদি এরকম রোমান পদ্ধতিতে পাশাপাশি বসে, মনে করো এই যে এখানে আই বসলে, তখন আমরা কি করি, আয়ের মান 1 আর এর মান 1 সমান সমান 2 লিখে দিই। তো এখানে আমরা সেম কাজটা করবো, যেহেতু আমাদের বলছে MCL, তার মানে আমাদের প্রথমে 1000 যোগ 100 যোগ 50 সমান সমান হচ্ছে 1150। এটা হচ্ছে আমাদের দশমিক পদ্ধতিতে 1150 আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ঘ নাম্বার বলছে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে 1725। এদের ভিতরে দুটি সংখ্যার গসাগু হচ্ছে আবার 5, গসাগু 5, এবং আমাকে জিজ্ঞাসা করছে যে এদের লসাগু কত হবে। তো আমরা একটা সহজ একটা সম্পর্ক জানি লসাগু আর গসাগুর ভিতরে, সেটা হচ্ছে কি, যে গুণফল সমান লসাগু গুণন গসাগু। তো গুণফল হচ্ছে আমাদের 1725, আমাদের লসাগু কত জানি না, তো লসাগুকে আমরা ধরলাম এক্স, যেহেতু আমরা জানি না, অ্যান্ড গসাগু হচ্ছে 5। তো এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে যাই, সেটা হবে 1725 ডিভাইডেড বাই 5, 3 5 15 5 7 2, এটা আসবে হচ্ছে আমাদের 345, ঠিক আছে। তার মানে আমাদের আনসারটা কত, আনসার হচ্ছে আমাদের লসাগু হচ্ছে 345, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তো ও নাম্বারে কি বলছে, ও নাম্বারে বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার, ঘনকের ধারের দৈর্ঘ্য কত। এখন ঘনক কী জিনিস, ঘনক হচ্ছে ঘনবস্তু যেটা সবগুলা বাহু সমান, ঠিক আছে। ঘনক হচ্ছে একটা ঘনবস্তু যেগুলার সবগুলা বাহু সমান। এই যে আমাদের এখানে একটা ঘনবস্তু ছিল, এখানে তো সবগুলা বাহু সমান ছিল না, কারণ বলছে আয়তাকৃতি, বাট যদি আমার সবগুলা বাহু সমান থাকে তখন এটাকে বলা হয় ঘনক, ঠিক আছে। আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, এখন ঘনকের তলের ক্ষেত্রফলের কি, ঘনকের তলের ক্ষেত্রফল একটা সূত্র আছে, ঘনকের তলের ক্ষেত্রফল, ঘনকের তলের ক্ষেত্রফলকে লেখা হয় হচ্ছে 6a² দিয়ে, ঠিক আছে, 6a²। এটা কেন, ঘনক কি, ঘনকের হচ্ছে সবগুলা বাহু সমান, তো একটা যে তল আছে, টোটাল 6টা তল আছে, এক তলের ক্ষেত্রফল কত হবে দেখো, সব বাহু যদি সমান হয়, একদিকে হচ্ছে এ
আর এদিকেও ধরলাম কত এ, তাহলে এক তলের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এরকম টোটাল 6টা তল আছে, তার মানে হচ্ছে 6a²। এখন আমাকে বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 216, তাহলে 6a² আমি লিখতে পারি কত 216। আচ্ছা, যেহেতু বাংলা ইংলিশ মিক্স হয়ে যেতেছে আমি এটাকে 6a² লিখি, ওকে 616। এখন আমাকে বলছে এক ধারের মানে কি বাহুর, এক বাহুর দৈর্ঘ্য কত। এক বাহুর দৈর্ঘ্য মানে আমি সেখানে এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা যদি বের করি যে a² সমান সমান হচ্ছে 216 ডিভাইডেড বাই 6, আমরা যদি এখানে ভাগ করি তাহলে 3 6 18 আর 6 6 36, এটা হবে 36 হবে মান। তাহলে আমাদের a² মান হচ্ছে 36, তাহলে আমাদের এর মান কত হবে, এর মান হবে √36 সমান সমান হচ্ছে 6। তার মানে আমাদের ধারের মান কত, ধারের মান হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 5টা কোয়েশনের আনসার। ওকে, এখন হচ্ছে আমাদের জ্যামিতির কিছু কোয়েশ্চেন আছে। তো জ্যামিতির কোয়েশ্চেনগুলো আমরা দেখি কি বলছে। বলছে পাশের চিত্রে ইএফ কোনটা, এই যে ই, এই যে এফ, তার মানে এই লাইনটা হচ্ছে ইএফ লাইন। ইএফ সমান্তরাল এইচজি, তার মানে ইএফ আর এইচজি হচ্ছে কি সমান্তরাল। আমাদের বলা হচ্ছে যে ইএফ সমান্তরাল এইচজি, ইএফ এইচজি সমান্তরাল, এবং এবিসি একটা সমবাহু ত্রিভুজ। এবিসি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্রাইটেরিয়া কি, এখানে সবগুলা বাহু সমান হবে এবং সবগুলা কোণ কী হবে, সবগুলা কোণ সমান হবে। এখন বলছে আমাদের এক্সের মান নির্ণয় করতে। আমরা সমবাহু ত্রিভুজের একটা জানি যে সমবাহু ত্রিভুজের সকল কোণের মান হয় 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের সকল কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে দেখো আমাদের একটা একান্তর কোণ আছে। একান্তর কোণ কোনটা, যেহেতু এরা সমবাহু ত্রিভুজ সমান্তরাল এবং এটার মাঝখানে হচ্ছে কি একটা ছেদক, তাহলে এটা যদি হয় তাহলে এখানে দেখো এই যে একটা জেডের মতো ফিগার তৈরি হচ্ছে, এবং আমরা জানি এইগুলো হচ্ছে কি একান্তর কোণ। তাহলে আমাদের একান্তর কোণ কার সমান, এই যে অ্যাঙ্গেল বি এর সমান, এবং অ্যাঙ্গেল বিটা কত হবে 60 ডিগ্রি, কারণ কি এটা সমবাহু ত্রিভুজের একটা কোণ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি যে আমার আরেকটা কোণ কত 2x + 10, 2x + 10 সমান সমান কত 60 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে একটা সমবাহু কোণের অ্যাঙ্গেল। তো এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। তো 2x আমাদের 10টাকে ওই পাশে পাঠাইতে হবে, এখানে প্লাস আছে ওই পাশে পাঠাইলে হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের 2x এর মান আসবে হচ্ছে 50। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, তাহলে আমাদের কত হবে 50 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমাদের আনসার কত হবে, আনসার হচ্ছে x এর মান 25 ডিগ্রি। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন বলছে কি যে অ্যাঙ্গেল এ সি বি। এখন অ্যাঙ্গেল কীভাবে দেখে, যে এর থেকে স্টার্ট, সি যেহেতু মিডল আছে তার মানে সি অ্যাঙ্গেল এ সি বি। ঠিক আছে, অ্যাঙ্গেল এ সি বি এর মান নির্ণয় করো। এখন অ্যাঙ্গেল এ সি বি এর মান নির্ণয় করার জন্য দেখো এখানে কিন্তু কোনো হিন্ট দেওয়া নাই যে সি এর মানটা কত। এর জন্য আমার করতে হবে কি, আগে এই দুইটা মান বের করতে হবে। এখন এই দুইটা মান বের করার জন্য আমার কার মান লাগবে, এক্স এর মান লাগবে, যে আমাদের আসলে এক্স এর মানটা কত। এক্স এর মান আমি কোত্থেকে পাবো, দেখো এখানে যদি আমরা চিন্তা করি যে এই যে এই পুরাটা হচ্ছে কি একটা সরল কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল এ বিডি, অ্যাঙ্গেল এ বিডিকে বলতে পারি আমরা কি একটা সরল কোণ। সরল কোণের মান কত হয়, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণ যার মান হয় কত 180 ডিগ্রি। এখন সরল কোণে দেখো এখানে একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 17x, তার মানে 180কে আমি বলতে পারি 7x যোগ 17x। তাহলে এখানে 7x যোগ 17x এখানে যোগ করলে আমাদের এখানে আসবে কত, আমাদের এখানে আসবে হচ্ছে 24x। তাহলে এখান থেকে কী হলো যে 24x সমান সমান 180 ডিগ্রি। এখান থেকে আমরা এক্সের মান পাবো, এক্সের মান কত হবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 24। এটাকে আমরা আরও ছোটো করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা যদি আরও ছোটো করি তাহলে 2 দিয়ে কাটলে এখানে আসবে হচ্ছে 90, নিচে আসবে 12। তারপর যে আবার 2 দিয়ে কাটি উপরে 45, নিচে আসবে 6। 3 দিয়ে কাটলে উপরে 15, নিচে 3, তার মানে হচ্ছে 15 ডিভাইড বাই 3 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের মান। এক্সের মান কত 15/3 ডিগ্রি। তাহলে আমাদের 9x, তার মানে এই দুইটার যোগফল কত হবে, এই কোণটা আর এই কোণটার যোগফল, এই কোণটার দুইটার যোগফল হবে 9x + 7x। ঠিক আছে, 9x + 7x। তো 9 আর 7 যোগ করলে কত হয়, 9 আর 7 যোগ করলে হয় 16x। তাহলে আমাদের এক্সের মান কত, এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে 3 দিয়ে যদি আমরা 15কে বিয়োগ করি সেটা হচ্ছে 5 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এক্সের মান হচ্ছে 5 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 16x, তার মানে 16 প্লাস গুণ 5, তাহলে এটা কত আসবে 5 6 30 0 হাতে আছে 3, 5 একে 5 80 ডিগ্রি। তাহলে দুইটা মিলে কত হইল 80 ডিগ্রি। এখন আরেকটা কোণ কোনটা, সেটা ত্রিভুজেরই আরেকটা কোণ, এবং আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন ত্রিভুজের 3টা কোণ কী কী, একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ, একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল বি, একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল সি, সমান সমান 180
ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ আর বি যোগ করলে কত হয় সেটা আমরা এখানে বের করছি। এটা হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর যোগফল, ঠিক আছে। এটার যোগ করলে যোগফল কত আসতেছে আমাদের 80 ডিগ্রি। তার মানে এখানে আমি লিখতে পারি যে 80 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান 180 ডিগ্রি, এবং এখান থেকে আমি অ্যাঙ্গেল সি এর মান বের করতে পারি, সেটা কত 180 থেকে 80 বিয়োগ করলে আমাদের আনসার আসবে হচ্ছে 100 ডিগ্রিতে। এটা হচ্ছে আমাদের সি এর মান, যে সি এর মান হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। আমাদের এরপরের প্রশ্নটা বলছে যে এক্স এর মান নির্ণয় করে, এক্স এর মান কোনটা 8। আচ্ছা, তো জিওমেট্রিক জিনিসে আমরা সলভ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের যা যা ভ্যালু দেওয়া আছে সেইখান থেকে আমরা কতগুলো মান বের করতে পারি। দেখো এরা হচ্ছে একে অপরকে ছেদ করছে, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ কি এরা বিপ্রতীপ কোণ। তাহলে এটা যদি 40 হয় এটাও হবে কত 40, কারণ এরা বিপ্রতীপ কোণ। আবার এখানে এরা ছেদ করছে, তাহলে আমার যে এইটা আর এইটাও সমান হবে, কারণ কি এরা বিপ্রতীপ কোণ। তাহলে এটা 65 হলে এটাও হবে কত 65। এই দুটো যদি 65 হয় তাহলে যোগফল কত হয় দেখো, আমরা একটা মার্ক, আচ্ছা তাহলে যোগফল কত হবে 40 আর 65 যোগ করলে আসবে হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, টোটালটা আমাদের টোটাল ত্রিভুজটা আছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, আমি যদি 180 থেকে আমার 105 বিয়োগ করি, কারণ কি এই দুটা মিলে 105 ডিগ্রি আর ওই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, আমার থাকে হচ্ছে আর 75 ডিগ্রি। তাহলে উপরের মানটা কত, এটা হচ্ছে উপরের মানটা হচ্ছে 75 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখো আবার এখানে ছেদ করছে, সরি আর দরকার নেই। দেখো আমাদের এখানে এটা হচ্ছে একটা সরল রেখা, তো সরল রেখা সরল কোণ কত হয়, সরল রেখায় সরল কোণ সমান হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি কিসের, এটা হচ্ছে সরল কোণ, আর এই 180 ডিগ্রি কিসের ছিল, ত্রিভুজের 3 কোণ। আচ্ছা, তো সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, এবং এর ভিতরে একটা কোণ কত, এখন এই সরল কোণের ভিতরে কী আছে, একটা হচ্ছে 75 ডিগ্রি আছে, আরেকটা হচ্ছে এক্স আছে। তো এখান থেকে আমার এক্সের মান বের করতে হবে। তো এক্সের মান কত হবে, 180 মাইনাস 75 সমান সমান হচ্ছে 105 ডিগ্রি, ঠিক আছে। তা আনসার হচ্ছে আমাদের এক্স সমান 105 ডিগ্রি, ঠিক আছে। এরপরে বলছে যদি পি সমান, পি এর একটা মান দেওয়া হয়েছে, কিউর একটা মান দেওয়া হয়েছে, আর সমান একটা মান দেওয়া হয়েছে, এখন তবে 3p মাইনাস 2q প্লাস 7r এটা বের করতে বলছে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা বের করবো 3pটা কত, ঠিক আছে। 3p তার মানে বের করতে হবে কি 3 গুণন পি এর যে মানটা আছে, পি এর মান কত 6ax প্লাস 2by মাইনাস 7cz। তা আমরা জানি কি ধ্রুবকের সাথে ধ্রুবকের গুণ হয়, তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 3 আর 6 গুণ করলে 18ax, 3 আর 2 গুণ করলে 6 6by, এখানে 3 আর 7 গুণ করলে হচ্ছে 21 মাইনাস 21cz। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কত বলছে, সরি 2q, তো 2 গুণন কিউর মান কত, কিউর মান হচ্ছে আমাদের এখানে মাইনাস 12by মাইনাস 9ax মাইনাস 8cz। এটা যদি আমরা গুণ করি 12 দুগুণে 24 মাইনাস 24 by মাইনাস 24by, 9 দুগুণে 18 মাইনাস 18ax, 9 আর 8 হচ্ছে 9, 8 দুগুণে 16, তার মানে হচ্ছে মাইনাস 16cz। এরপর আমাদের বলছে কত 7r, তো 7r করতে হলে কী করতে হবে, আমার 7-এর সাথে আর গুণ করতে হবে, আর কত, আর হচ্ছে 2x প্লাস 5by মাইনাস মাইনাস 9cz। এটা যদি আমরা গুণ করি 7 দুগুণে 14 ax, 5 7 35 by 7 নং 63 মাইনাস 63cz। এখন আমাদের বলছে কি যে 3p মাইনাস 2q প্লাস 7r। আমাদের 3p কোনটা, 3p হচ্ছে এই মানটা, ঠিক আছে। 3p হচ্ছে এই মান 18ax প্লাস 6by মাইনাস 21cz। এরপর হচ্ছে মাইনাস, আমরা জানি কি মাইনাস থাকলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে 2q থেকে যেগুলো আছে সবগুলো চিহ্ন কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস আছে তার মানে এটা হয়ে যাবে কি প্লাস 24by, এখানে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস 18ax, এখানে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস 16cz। তারপর আবার হচ্ছে প্লাস 7r, তার মানে 7rটা আমরা কী করবো, যোগ করে দেবো। 7এর মান কত 14ax প্লাস 35by, আর হচ্ছে মাইনাস 63cz। তো এর জন্য আমাদের করতে হবে কি, সর্বপ্রথম আমাদের এখানে
সদৃশ পদ বের করতে হবে, ঠিক আছে, সদৃশ পদগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। তো সদৃশ পদ প্রথমে আমরা যদি এ এক্সকে চিন্তা করি, এ এক্স কোন জায়গায় আছে, এই যে আরেকটা এক্স আছে, এখানে আরেকটা এক্স আছে, তাহলে সবগুলোর কী হবে, সহগের যোগ হবে। তো সহগের যোগ হলে 18 + 18 = 36, 36 আর 14 যোগ করলে আমাদের আসে হচ্ছে 50 এ এক্স, 50 এ এক্স। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি, এরপরে আমরা হচ্ছে এখানে বের করবো হচ্ছে কারটা বিওয়াই। তো বিওয়াই এখানে একটা আছে, তাহলে হচ্ছে বিওয়াই এখানে একটা আছে, আর একটা বিওয়াই হচ্ছে এখানে একটা আছে। তো আমাদের হচ্ছে প্রথমটা হচ্ছে 6, পরেরটা 24, 6 আর 24 30, 30 + 35 হচ্ছে 65 বি ওয়াই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কোনটা আছে, সিজেড, এখানে একটা সিজেড আছে, এখানে একটা সিজেড আছে, এখানে একটা সিজেড আছে। তো আমাদের এখানে কত, প্রথম দশক হচ্ছে -21, পরটা হচ্ছে +18, -21 আর +18 যোগ করলে হচ্ছে আমাদের ভ্যালু আসবে -3, ঠিক আছে, কারণ যেহেতু মাইনাস চিহ্ন আছে, এটা হচ্ছে মেনলি 21 আর 18 বিয়োগফল, ঠিক আছে, এই যে -21 + 18, এটা হচ্ছে মেনলি 18 আর 21 বিয়োগফল, সেটা হচ্ছে 3, এবং চিহ্নটা হবে বড় সংখ্যার, তার মানে -3, ঠিক আছে। তো আমাদের এখানে কত আসবে, যে এখন আরেকটা সংখ্যা এখনও বাকি, তো -3 এর পরে আর সাথে যোগ হবে কত, -63, তা -3 আর -63 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, এটা আমরা জানি, 3 আর 63 যোগ করলে 66 সিজেড, সিজেড। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের এটার আনসার কত হবে, এটার আনসার হবে হচ্ছে 50 AX প্লাস 65 BY মাইনাস 66 CZ। সরি, আমাদের এখানে একটা মিসক্যালকুলেশন হয়েছে, সেটা হচ্ছে এটা 16 আর 21 হচ্ছে আমি ভুলে 18 কাউন্ট করছিলাম, 16 আর -21 প্লাস 16 করলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে -5, আর এসে যদি আমরা -68 করি, সেটা 63 করি, সেটা হচ্ছে -68, আমি ভুল হচ্ছে -66 লিখছি, -68 সিজেড। ওকে, এরপর হচ্ছে আমাদের নেক্সট ম্যাথটাই যাই। আমাদের নেক্সট ম্যাথে বলছে আরহাম আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ফুলের চারা রোপণ করছে, ঠিক আছে, তার মানে আরহামের কাছে একটা আয়তাকার জমি আছে, আয়তাকার জমির ভিতরে সে কী করছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ফুলের চারা রোপণ করছে। বলছে প্রতি সারিতে প্রস্থ বরাবর দৈর্ঘ্যের 3/2 অংশের চেয়ে একটি কম ফুলের চারা রোপণ করে, ঠিক আছে। তার মানে সে কী বলছে, যে প্রতি সারিতে প্রস্থ বরাবর, সে প্রত্যেকটা সারিতে প্রস্থ বরাবর দৈর্ঘ্যের 3/2 অংশের চেয়ে, দৈর্ঘ্যেতে 3/2 অংশে যে ফুলের চারা রোপণ করা হয়েছে, সেইখানে সারিতে প্রস্থে সেখানে একটা কম ফুলের চারা রোপণ করছে। এখন বলছে সে দৈর্ঘ্য বরাবর 21টি চারা রোপণ করছে, এবং পাশাপাশি 2 চারার মধ্যকার, মানে এই যে 21টা চারা যে দৈর্ঘ্য বরাবর রোপণ করছে, 2 চারার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4/3 মিটার, ঠিক আছে, 4/3 মিটার। এখন বলছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে। এখন দেখো আমাদের এখানে টোটাল 21টা আছে, ঠিক আছে, 21টা গাছ আছে, 21টা গাছের ভিতরে সে প্রত্যেকটার মাঝখানে দূরত্ব কত, 4/3 মিটার। তাহলে দেখো আমাদের এখানে প্রথম একটা গাছ আছে, মাঝখানে এইভাবে গাছ গেছে, লাস্টে হচ্ছে 21 নম্বর গাছ আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে গ্যাপ কয়টার হবে, চিন্তা করো, যে আমাদের এখানে প্রথম একটা গাছ আছে, তার সাথে 4/3 মিটার করে দ্বিতীয়টা, 4/3 মিটারে তৃতীয়টা। দেখো 3টা গাছের মাঝখানে দূরত্ব কয়টা, 2টার কাউন্ট হইতেছে, তার মানে 21টার ভিতরে দূরত্ব কয়টার কাউন্ট হবে, 20টা দূরত্ব কাউন্ট হবে। তার মানে দৈর্ঘ্য কত হবে, 20 গুণন 4/3 মিটার সমান সমান হচ্ছে আমাদের 15 মিটার, 15 মিটার। এটা কীভাবে বলো, যদি না বুঝে থাকো, দেখো আমরা যদি এইভাবে করে দেই, যে গাছ লাগাই, মনে করো আমরা কয়টা গাছ লাগাইলাম, 3 3 3 6 7 8টা, মনে করো 10টা গাছ লাগাইলাম। তাহলে দেখো আমি বললাম যে প্রত্যেকটার মাঝখানে দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে দেখো এখানে আছে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 7 8 9 মিটার। গাছ কয়টা ছিল, 10টা, দূরত্ব কয়টা, 9টার, ঠিক আছে। এটাই সেম জায়গায় এই জায়গায় হয়েছে, ঠিক আছে, কারণ প্রথম যেটা ছিল এটা কিন্তু দূরত্ব এখান থেকে ইনিশিয়ালি স্টার্ট হচ্ছে, এর জন্য আমার দূরত্ব, গাছ যেটা থাকবে দূরত্ব সবসময় ওর থেকে 1 কম মেজারমেন্টে আসবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য পাইলাম, দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এরপরে আমাদের কি বলছে, যে দৈর্ঘ্য বরাবর 3/2 অংশের চেয়ে একটি কম ফুলের চারা রোপণ করে। যে আমাদের দৈর্ঘ্য বরাবর ফুলের চারা আছে কয়টা, দৈর্ঘ্য বরাবর চারা আছে 21টা, দৈর্ঘ্য বরাবর চারা আছে 21টা। তার মানে
অতঃপর দৈর্ঘ্য হবে মাঝখানে গ্যাপ কত, 4/3 মিটার গুণন 21 - 1, কারণ প্রথমটা হচ্ছে দূরত্বে কাউন্ট হবে না, পরে থেকে দূরত্ব শুরু হবে, সমান সমান হচ্ছে 15 মিটার। তাহলে প্রস্থ বরাবর গাছ কয়টা আছে? প্রস্থ বরাবর গাছ বা চারা আছে, যাই হোক চারা ওখানে গাছ একই কথা, চারা আছে কয়টা? দৈর্ঘ্য কত? 21 এর 3/2 এর থেকে একটা কম, ঠিক আছে? তার কত হবে যে 21 গুণন 3/2 -1, তো এটা কত হবে? 3 দিয়ে 21 কাটলে হচ্ছে 3 7 21, 7 2 14 -1 সমান সমান হচ্ছে 13টি, ঠিক আছে? কয়টা হলো? 13টা। তো এখন সিমিলারলি আমরা বের করবো কি প্রস্থটা কত তাহলে। অতঃপর প্রস্থ কত? প্রত্যেকটার মাঝখানে গ্যাপ তো বলে দিছে 4/3, এদিকেও 4/3, ওদিকেও 4 মিটার, 4/3 মিটার, 4/3 গুণন 13 - 1, কারণ কি? ওই যে সেম কারণ, যে কারণে আমাদের দৈর্ঘ্যতে কম ছিল। এটা কত হবে? 4/3 গুণন 12 সমান সমান হচ্ছে আমাদের 9 মিটার, সমান সমান হচ্ছে কত? আমাদের 9 মিটার। তাহলে একদিকে হচ্ছে 15 মিটার, একদিকে হচ্ছে 9 মিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? এদিকে হচ্ছে আমাদের 9 মিটার, তাহলে আমাদের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন এখানে প্রস্থের উচ্চতা, কারণ কি উচ্চতার হচ্ছে ভূমির সাথে লম্ব হইতে হবে এবং বিপরীত শীর্ষবিন্দুগামী হইতে হবে, যেটা কি দুইটা কি করতেছে? আমাদের প্রস্থ ফুলফিল করতেছে। তার মানে এখানে 9 বর্গ মিটার। এই গুণ করলে আমাদের এখানে গুণফলের মানটা আসবে হচ্ছে 135 বর্গ মিটার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ম্যাথটা দেখি। আমাদের এখানে কি বলছে? মিস্টার হাই তার পেনশনের 10 লক্ষ টাকার মাঝে 10 লক্ষ টাকা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক 4 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন, ঠিক আছে? বার্ষিক মুনাফার হার এত টাকা, শুল্ক হিসেবে কর্তন হবে এত টাকা, ঠিক আছে? তো বার্ষিক মুনাফা কি জিনিস? যে আমাদের যে টোটাল অ্যামাউন্টটা মানে 10 লাখ টাকা, তার ভিতরে সে 1 বছরে 100 টাকা এত টাকা লাভ পাবে। আর শুল্ক হচ্ছে কি করবে? যে আবার টোটাল এই যে 4 বছর কমপ্লিট হওয়ার পর সে কী করবে? 4 বছর কমপ্লিট হওয়ার পর টোটাল যে আমার মুনাফাটা থাকবে, সেই মুনাফার উপরে এত টাকা ট্যাক্স কাটা হবে। এখন আমাকে বলছে যে মিস্টার হাই 2 বছর 8 মাস পর কত টাকা মুনাফা পাবে, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে ডিফারেন্ট একটা ক্যালকুলেশনে করা যায়, বাট ওটাতে হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন অনেক ঝামেলা হবে, ঠিক আছে? যেহেতু আমাদের ক্যাডেট কলেজে খুব সম্ভবত ক্যালকুলেটার অ্যালাউ করে না, তাই আমাদের করতে হবে কি, যে সবচেয়ে ইজিয়েস্ট মেথডে করতে হবে। তো আমরা প্রথমে 4 বছরের হিসাবটা করব, টোটাল 4 বছরের হিসেব, তারপর সেটাকে 2 বছর 8 মাসে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে মুনাফার হিসেবে কি বললো? আমরা প্রথমে মুনাফা ক্যালকুলেট করব, তারপর সেখান থেকে হচ্ছে শুল্কটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা, মুনাফা কি বললো? যে বার্ষিক মুনাফার হার 8/2 টাকা, তার মানে কি 1 বছরে 100 টাকায় মুনাফা 8/2 টাকা, যেটাকে আমরা অপ্রকৃতপক্ষে 2/17 টাকা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, 1 বছরে 1 টাকায় মুনাফা কত হবে? অবশ্যই কম হবে, তাই এটাকে ভাগ। আচ্ছা, তাহলে 1 বছর আবার 10 লাখ টাকার মুনাফা কি হবে? অবশ্যই বেশি হবে। 10 লাখ টাকার মুনাফা অবশ্যই বেশি হবে। আচ্ছা সরি, এখানে আমাদের ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হইলে আমাদের 100 উল্টায় আসবে, নিচে 100-এর উপরে 1, এখানে আমাদের 10 লাখ টাকা। আচ্ছা, তো টোটাল 4 বছরের মুনাফা কত হবে? 4 বছরে 10 লাখ টাকার মুনাফা 17 গুণন 2, 1/100, সরি 1/100, এখানে হচ্ছে আমাদের 10 লাখ গুণন 4 টাকা। এখানে আমাদের টোটাল ক্যালকুলেশনের পরে আমাদের মুনাফাটা আসবে হচ্ছে 3,40,000 টাকা। আচ্ছা, এটা এইভাবে না করে কেউ যদি শর্টকাটে করতে চাও, সেখানে মুনাফার সূত্র হচ্ছে মুনাফা ইজ ইকুয়াল টু আসল মানে হচ্ছে মোট টাকা গুণন আমার যে হার, মুনাফার হার গুণন সময়।
এবং মুনাফার হারটা যখন বের করতে হবে তখন অবশ্যই কী করতে হবে, যে পার্সেন্টেজের ভ্যালুটা, এই পার্সেন্টেজটাকে 1/100 ধরে করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে যদি করি কত হবে, আমাদের আসল হচ্ছে 10 লাখ টাকা। ঠিক আছে, মুনাফার হার কত, 8 সমস্ত 2/1, যেটাকে যদি আমরা ইয়েতে করি কী বলে অপ্রকৃততে নিলে 2/1 এবং পার্সেন্টেজের জন্য 100/1, সময় হচ্ছে 4 বছর। আমরা যদি ক্যালকুলেট করি সেম ভ্যালুটা আসবে। তো যে কোনো একটা তুমি করতে পারো, হয় এটা না হলে এটা। তুই শর্টকাটে করতে চাইলে এইভাবে করতে পারো, ক্যালকুলেশনে ভ্যালু এটা আসবে। আচ্ছা, তারপরে এখন আমার হচ্ছে মুনাফার 4 বছরে এর উপর থেকে শুল্ক কাটবে। তো শুল্কের হিসাবটা কীরকম, আমাদের শুল্কর হার বলতেছে 2/2 টাকা। তার মানে কি এক বছরে, সরি 1 বছরে না, মানে যেহেতু এখানে শুল্ক হচ্ছে একত্রে এই টোটাল অ্যামাউন্টের উপর শুল্ক কাটা হবে, তাহলে এখানে বছরের উল্লেখ নেই। তাহলে হচ্ছে আমাদের 100 টাকায় শুল্ক কাটবে কত, শুল্ক কাটবে 2/2 বা যেটাকে হচ্ছে আমরা কত লিখতে পারি, সমান সমান হচ্ছে 2/5 টাকা। তাহলে 1 টাকায় শুল্ক কাটবে কত, অবশ্যই কম কাটবে, তাই ডিভাইডেড বাই 100। এবং আমার টোটাল মুনাফা কত, 3,40,000 টাকা। 40,000 টাকায় শুল্ক কাটবে 1/100 ইন্টু 3,40,000 টাকা। এটা হচ্ছে আমাদের 8,500 টাকা। আচ্ছা, তো 8,500 টাকা আমার আসবে হচ্ছে শুল্ক। ঠিক আছে, তো 8,500 টাকা যদি শুল্ক আসে, তাহলে এখান থেকে আমার 4 বছর পর হাতে পাবো কত, 4 বছর পর পাবো কত, এই যে আমার মুনাফা 3,40,000 মাইনাস 8,500, এখানে আমার থাকবে হচ্ছে 3,31,500 টাকা। এখন এখানে হচ্ছে বছর, এখানে হচ্ছে 2 বছর 8 মাস। তো আমরা কাজ করি দুইটাকেই মাসে নিয়ে যাই। 2 বছর 8 মাসকে যদি আমরা মাসে নিই, আমাদের আসবে হচ্ছে 32 মাস। আর 4 বছরকে যদি আমরা মাসে নিই, আমাদের আসবে 48 মাস। ঠিক আছে, তার মানে 48 মাসে পাবো এত টাকা, 1 মাসে পাবো ডিভাইডেড বাই 48 টাকা, আর 32 মাসে পাবো 3,3,1,5,0 ইন্টু 32 ডিভাইডেড বাই 48। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট কীভাবে করবো, এখানে 4 দিয়ে কাটলে 4 × 48, এখানে হচ্ছে 4 × 8 32, আবার 4 দিয়ে কাটলে এখানে 3, এখানে 2। এটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, এখানে আসবে হচ্ছে আমাদের 1,1,0,5,0,0। ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 2,21,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2 বছর পরে মুনাফার পরিমাণ। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন বলছে, অর্নি তার পরবর্তী জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে তার রুম রং করার পরিকল্পনা করলো। সে 36 দিনে কাজটা শেষ করার জন্য 5 জন রং মিস্ত্রি এবং 3 জন সহকারী যোগ করলো। তার মানে হচ্ছে 5 জন মিস্ত্রি এবং 3 জন সহকারী, 3 জন সহকারী কয় দিনে পারে শেষ করতে, কাজ শেষ করতে পারে 36 দিনে। ঠিক আছে, এবং পরবর্তী বলছে কি, যে 4 জন রং মিস্ত্রি, 4 জন মিস্ত্রি কয়জনের সমান, 4 জন মিস্ত্রি আমাদের এখানে বলছে 6 জনের সমান। 4 জন মিস্ত্রি আমাদের 6 জন সহকারীর সমান কাজ করতে পারে। ঠিক আছে, এখানে দেখো আমাদের এই যে 4 জন মিস্ত্রি, 3 জন সহকারী, এরকম মাল্টিপল ভ্যারিয়েবলে কাজ করতে আমাদের কিন্তু একটু সমস্যা হবে, যে একজন মিস্ত্রির কাজ, একটা হচ্ছে সহকারীর কাজ। তার থেকে আমরা করবো কি, যে কোনো সবগুলোকে এক ভ্যারিয়েবলে নিয়ে যাব। যে আমাদের দেখো 6 জন সহকারী যদি 4 জনের কাজ করতে পারে, তাহলে 3 জন সহকারী কয়জন মিস্ত্রির সমান, এটা আমরা বের করব। ঠিক আছে, তো 6 জন সহকারী সমান 4 জন মিস্ত্রি, তাহলে একজন সহকারী অবশ্যই কী হবে, কম হবে। তার মানে হচ্ছে 4/6 মিস্ত্রি। তার মধ্যে 3 জন সহকারী কয়জনের সমান, 4 × 3 ডিভাইডেড বাই 6 জন মিস্ত্রি সমান সমান হচ্ছে 2 জন মিস্ত্রি। ঠিক আছে, তার মানে এখানে আমার যে 3 জন সহকারী আছে, ওরা কয়জনের সমান কাজ করে, 2 জন মিস্ত্রি সমান কাজ করে। তাহলে আমি বলতে পারি যে 5 জন মিস্ত্রি প্লাস 2 জন মিস্ত্রি কাজ করে 36 দিনে। তাহলে আমার টোটাল 7 জন মিস্ত্রি হইতেছে এই জায়গায়।
তো 7 জন মিস্ত্রি যদি 36 দিনে কাজ করে, একজন মিস্ত্রি কয়জনে কাজ করবে? অবশ্যই বেশি, মানে 36 গুণন 7 দিনে, ঠিক আছে, সমান সমান কত আসবে? 552 দিন। তার মানে একজন মিস্ত্রি কাজ করতে লাগবে আমার 552 দিন। ওকে, এখন আমাকে বলছে 8 জন মিস্ত্রি এবং 15 জন সহকারী। কি বলছে? 8 জন মিস্ত্রি প্লাস 15 জন সহকারী। এখন এখানে আমাদের সেম কাজ, যে আমাদের এখানে মিস্ত্রি সহকারী একসাথে হয়ে যেতে, আমরা কি করবো? এখানে চেঞ্জ করব। কি চেঞ্জ করবো? যে 15 জন সহকারী আসলে কত, মানে 15 জন সহকারী আমাদের কয়জন মিস্ত্রি কাজ করতে পারে। তা আমরা হচ্ছে এই জিনিসটা আবার এখানে হচ্ছে টেমপ্লেট হিসেবে নিয়ে যাই, যাতে আমাদের ক্যালকুলেট করতে ইজি হয়। তাহলে আমাদের এখানে দেখো, এখানে কি হয়েছে? আমরা বলছিলাম কি, এখানে 3 জন ছিল, কিন্তু আমরা এখানে কয়জন লাগবে? এখন আমার 3 জনের জায়গায় লাগবে হচ্ছে এখন 15 জন, ঠিক আছে। সবগুলো জায়গা থেকে 3 মুছে দিই, তারপরে দেখি আমাদের ভ্যালু কত আসে। তা আমাদের এখানে বলছে 15 জন। 15 জন সহকারী কত জনের কাজ করবে? এখানে 15, 4 15 কত? 4 15 হচ্ছে 60। 60 দিয়ে যদি 60কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 10 জন মিস্ত্রি কাজ করবে, ঠিক আছে। তাহলে 15 জন মিস্ত্রি, 15 জন সহকারী আসলে 10 জন মিস্ত্রি সমান কাজ করে। তাহলে এখানে টোটাল কতজন হলো? যে 8 জন মিস্ত্রি প্লাস এই 15 জন সহকারীর জায়গায় 10 জন মিস্ত্রি। 15 জন সহকারী কার সমান? 15 জন সহকারী আমাদের 10 জন মিস্ত্রি সমান। তাহলে টোটাল কতজন হলে? 18 জন মিস্ত্রি। আমার একজন মিস্ত্রি কাজ করতে পারে 252 দিনে, সরি 252 দিনে, 252 দিনে। তাহলে আমার 18 জন মিস্ত্রি কয়জনের কাজ করতে পারবে? অবশ্যই এর থেকে কম। তার মানে 252 ডিভাইডেড বাই 18, তোমার ভ্যালুটা আসবে হচ্ছে 14 দিনে, ঠিক আছে। আমার মোট এই যে এই পরিমাণ, যদি 8 জন মিস্ত্রি আর 5 জন সহকারী, 15 জন সহকারী থাকে, তাহলে আমাদের আনসার হবে হচ্ছে 14 দিনে। তার মানে 14 দিনে আমার কাজটা শেষ হয়ে যাবে, যদি এই পরিমাণ মিস্ত্রি সে কী করতো? নিয়োগ করতো। আমরা হচ্ছে নেক্সট ম্যাচে যে বলছে 30 দিন ব্যাপী 16 দলের একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টে প্রতি দলের 15 জন করে খেলোয়াড় ছিল, তাদের জন্য খাদ্য মজুদ ছিল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 20 দিন পর প্রথম রাউন্ড শেষ এবং কিছু সংখ্যক দল নিজ দেশে ফিরে গেল। বৃষ্টির কারণে সংরক্ষিত দিনে খেলা না হয় টুর্নামেন্ট শেষে হতে অতিরিক্ত 10 দিন সময় লাগলো। এ সময়ে খাদ্যের কোনো ঘাটতি দেখা দিল না। প্রথম রাউন্ড শেষে কতজন খেলোয়াড় চলে গিয়েছিল? তো দেখো আমাদের এখানে মোট খেলোয়াড় কয়জন আছে? টোটাল 16টা দল, ঠিক আছে। দল সংখ্যা কয়তগুলা? দল সংখ্যা হচ্ছে 16টি। দল সংখ্যা হচ্ছে 16টি, এবং প্রত্যেক দলে খেলোয়াড় কয়জন? প্রত্যেক দলে খেলোয়াড় হচ্ছে আমাদের 15 জন করে। তাহলে মোট খেলোয়াড় কয়জন? মোট খেলোয়াড় হবে হচ্ছে আমাদের 16 গুণ 15, মানে হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে 240 জন। 240 জন। এখন দেখো আমাদের 20 দিন কিন্তু প্রপারলি খেলা চলছে। 20 দিন প্রপারলি খেলার পরে প্রথম রাউন্ড শেষে কিছু লোক চলে গেছে, ওকে। তারপরে বৃষ্টির কারণে 10 দিন এক্সট্রা লাগছে, ঠিক আছে। তাহলে 30 দিন থেকে 20 দিন শেষ, আমার কাছে টুর্নামেন্ট বাকি ছিল কয় দিনের? বাকি দিন হচ্ছে 30 মাইনাস 20 সমান সমান হচ্ছে 10 দিন। টুর্নামেন্ট বাকি ছিল কয় দিনের? 10 দিন। অতিরিক্ত লাগছে আরও 10 দিন। অতিরিক্ত আরও কয় দিন? 10 দিন। তার মানে মোট কয় দিন? মোট হচ্ছে আমাদের 20 দিন, ঠিক আছে। অতিরিক্ত লাগছে আরও 10 দিন, মানে মোট হচ্ছে 20 দিন। এখন কথা হচ্ছে যে আমাদের খাবার কয় দিনের ছিল? খাবার কিন্তু ছিল 10 দিনের, ঠিক আছে। প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে কি 30 দিনের খাবার ছিল। তার মানে 20 দিন তো 30 জন খাইছে। এই যে 20 দিন যতগুলো প্লেয়ার ছিল, মানে 240 জন ছিল, সবাই খাইছে, ঠিক আছে। তাইলে 10 দিনের যে খাবারটা ছিল ওটা কাদের পরিমাপে ছিল? এই 240 জনেরই পরিমাপে ছিল, ঠিক আছে। তার মানে 10 দিনের, তো 10 দিন খেতে পারতো কয়জন? 10 দিনই যদি থাকতো তাহলে আমি খেতে পারতো কয়জন? 10 দিন খেতে পারতো 240 জন, কারণ 10 দিনের 240 জনের খাবারই কী ছিল? 10 দিনের জন্য মজুদ ছিল। এখন খাইছে কয়দিন? খাওয়া হয়েছে 20 দিন, কারণ কি 10 দিন এক্সট্রা লাগছে। তাহলে একদিন যদি হইতো যে একদিনে কয়জন খাবে? অবশ্যই বেশি, কারণ 10 দিনে যে পরিমাণ খাবার খাবে, একদিনে যদি ওই পরিমাণ খাবার শেষ করতে যায় তাহলে মানুষ সংখ্যা আরও বেশি হবে। তার মানে মানুষ সংখ্যা কী হবে?
এর 10 গুণ হইতে পারবে, তার মানে এতজন খাইতে পারবে। আমরা যখন 20 দিন খাইতে চাই, 20 দিন খেতে হলে কী হবে, মানুষ সংখ্যা কম হবে, ঠিক আছে। তার মানে মানুষ সংখ্যাকে আমার 20 দিয়ে ভাগ করতে হবে, তার আমাদের মানুষ সংখ্যা কত হবে, 120 জন, ঠিক আছে। তার মানে দেখো লাস্টের যে 10 দিনের খাবার মজুদ ছিল ওটা ছিল কাদের পরিমাপে, 240 জনের পরিমাপে, কিন্তু ওটা খাইছে কয়জনে, যেহেতু 20 দিন লাগছে তার মানে ওরা খাইছে এসে মেনলি 120 জন। তাহলে প্রথম রাউন্ডের পরে অনেকে চলে গেছিলো, ঠিক আছে, ওরা তো আর খায় নাই, তো খাইছে হচ্ছে 120 জন, ওরা 20 দিনে প্রপারলি খাওয়া শেষ করছে। তার মানে আমার প্রথম রাউন্ডে বিদায় হয়েছে কয়জন, প্রথম রাউন্ডে চলে যায় 240 মাইনাস 120 সমান 120 জন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। এখানে আমাদের বলছে চিত্রে এডি ইজ ইকুয়াল টু y/2 মিটার। এডি কোনটা, এই যে এডি হচ্ছে y/2 মিটার। এবিসিটা একটা সামান্তরিক, ওকে। ক্ষেত্রটির পরিসীমা 90 মিটার। সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। সামান্তরিকের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো 2 গুণন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে দেখো দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে y, প্রস্থ কত y/2। এটাকে যদি আমরা এখানে যোগ করি আমাদের ভ্যালু আসবে হচ্ছে, এখানে যদি ভিতরে যোগ করি তাহলে 2y প্লাস y, বাইরে 2 গুণ, তার মানে হচ্ছে 3y, ঠিক আছে। তার মানে হচ্ছে মেনলি 3y। তো 3y সমান কত, 3y সমান বলছে 90 মিটার, তার মানে 3y ইজ ইকুয়াল টু 90 মিটার। y ইজ ইকুয়াল টু 90/3 সমান 30 মিটার। 90/3 সমান 30 মিটার। আচ্ছা, এখন বলছে সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে। এখন দেখো এটা যদি 30 মিটার হয় তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, উচ্চতা কত দেওয়া আছে 5 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে আমাদের ভূমি গুণ উচ্চতা। ভূমি কত 30 মিটার, উচ্চতা হচ্ছে 5 মিটার, ক্ষেত্রফল হবে 150 বর্গমিটার বা মিটার স্কোয়ার, যাই হোক 150 মিটার স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথে কী বলছে, এবিসিডি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ ড্র করি আগে, যেটা হচ্ছে এবিসিডি রিপ্রেজেন্ট করবে। এবিসিডি হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে কী বলছে, বিডি কোনটা, বিডি হচ্ছে এখান থেকে একটা লাইন, এবং সিই যথাক্রমে এসি এবং এবি এর উপর লম্ব, এসি এবং এবি এর উপর লম্ব। তার মানে আমি এখান থেকে বি থেকে একটা লাইন ড্র করব, সেটা হচ্ছে এসি এর উপর লম্ব, এবং সি এর থেকে একটা লাইন ড্র করব, যেটা হচ্ছে কি এবি এর উপর লম্ব, ঠিক আছে। তো এখন বি এর থেকে যে লাইন ড্র করছে সেটার নাম হচ্ছে বিডি, সি এর থেকে যে লাইন ড্র করছে সেটা হচ্ছে সিই। আমাকে বলছে এবি সমান 100 সেন্টিমিটার। এই এবির কত, এবি হচ্ছে 100 সেন্টিমিটার। এসি কত, এই যে এসি হচ্ছে এটা, এসি হচ্ছে 120 সেন্টিমিটার। বলছে বিডি কোনটা, এই যে বিডি হচ্ছে কত 80 সেন্টিমিটার, এবং সিই এর ভ্যালু কত, সিই এর দৈর্ঘ্য কত। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, ত্রিভুজের কি জানি আমরা, ক্ষেত্রফল জানি। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন একটা ত্রিভুজ আমরা জানি কি, আমরা তিনোটা সাইডকে ভূমি ধরতে পারি। তো ত্রিভুজ আমরা যদি তিনোটা সাইডকে ভূমি ধরেও ক্ষেত্রফল বের করি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদা সমানই হবে, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এসিকে ভূমি ধরি, এসিকে যদি ভূমি ধরি তাহলে আমার ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, এসি যদি ভূমি হয় আমার ক্ষেত্রফল কোনটা হবে, ক্ষেত্রফল হবে বিডি, সরি উচ্চতা হবে বিডি, ওকে। আবার আমি যদি এবিকে ভূমি ধরি, তার মানে হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি, এবি যদি ভূমি হয় তাহলে আমার উচ্চতা কোনটা হবে, উচ্চতা হবে সিই, কারণ এরা কি সবাই এখানে লম্ব, তার মানে উচ্চতা হবে সিই। এদেরকে আমি সমান বলতে পারি, কারণ কি এরা দুজনই একই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে দেখো আমি সবার মান বসাই, হাফ, এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 120, বিডি এর মান কত, বিডি মান হচ্ছে 80, হাফ, এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 100, সিই এর মান আমরা জানি না, সিই এর মান আমরা কি ধরলাম, সি এর মান ধরলাম এক্স, তাহলে এখানে সি এর জায়গায় আমরা ধরো বসাবো হচ্ছে এক্স। এখান থেকে আমাদের করতে হবে কি, এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান যদি আমরা বের করতে চাই আমাদের কত আসবে, এখানে দেখো এই পাশে আসবে হচ্ছে আমাদের হাফে, এখানে যদি আমরা কাটি 60, তার মানে 60 ইন্টু 80, এখানে যদি আমরা কাটি এখানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 50, তা আমাদের ভ্যালু আসবে হচ্ছে এখানে 96 মিটার, ঠিক আছে।
সরি মিটার না, সেন্টিমিটার, বাকি সব যেহেতু সেন্টিমিটার তাহলে এটা হবে আমাদের সেন্টিমিটার। তাহলে আমাদের আনসার হচ্ছে 96 সেন্টিমিটার। সিই সমান হচ্ছে 96 সেন্টিমিটার। আচ্ছা, বলছে মনে করো তুমি দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করতে চাও যাদের গসাগু হচ্ছে 2, ঠিক আছে? নির্ণয় করতে এখন বলে দিচ্ছে গসাগু 2। এখন গসাগু কিন্তু অনেকগুলো সংখ্যারই 2 হতে পারে। বলছে ভাগ প্রক্রিয়ায় ভাগ করতে গেলে ক্রমান্বয়ে তুমি 2, 2 এবং 4 ভাগফল পেলে, ঠিক আছে? তার মানে আমরা মনে করি সংখ্যা দুইটা কত, মনে করি সংখ্যা দুটি ক এবং খ, ঠিক আছে? এখন প্রশ্ন মতো কী বলছে, আমরা হচ্ছে ভাগ করা শুরু করছি। তার মানে আমরা খকে ক দ্বারা ভাগ করছি। প্রথমবার ভাগফল কত পাইলাম, 2। তার মানে 2 দিয়ে যদি আমরা ককে গুণ করি তাহলে হচ্ছে 2 ক, বিয়োগ করলাম কত, খ মাইনাস 2 ক, এবং আবার ভাগ করছি। তার মানে এটা হচ্ছে নিঃশেষী বিভাজ্য হয় নাই এখনও। আবার ভাগ করছি কাকে, এই যে আমি এখন অবশ্যই ককে ভাগ করব। আবার ককে কত দিয়ে ভাগ করছি, আবার 2 দিয়ে, তার মানে 2 দিয়ে এটাকে গুণ করব। তো 2 দিয়ে যদি আমি 2 ককে গুণ করি এখানে আসবে -4 ক, আর যদি খকে গুণ করি তাহলে হচ্ছে 2 খ। এখন বিয়োগ করবো, আবার বিয়োগ করলে কী হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তার মানে কত আসবে, ক আর +4 ক সমান হচ্ছে 5 ক মাইনাস 2 খ। এখন ওটা নিঃশেষী বিভাজ্য হয় না, আবার ভাগ করতে হবে। আবার ভাগ করলাম কাকে, এই যে 2 ক, খ মাইনাস 2 ক, খ মাইনাস 2 ক। এবার ভাগফল কত, এবার ভাগফল হচ্ছে 4। তার মানে 4 দিয়ে যদি আমি 5কে গুণ করি তাহলে 4 5 20, মানে হচ্ছে 20 ক। তাহলে 20 ক, 2 কয়ের নিচে লিখলাম, এবং 2কে গুণ করলে 4 দুগুণে 8, মানে হচ্ছে -8 খ। যেহেতু বিয়োগ তার মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তার মানে খ আর 8 খ সমান হচ্ছে আমাদের 9 খ। আর এখানে কী হবে, -2 আর -20 সমান হচ্ছে -22 ক। এখন দেখো এখানে কি আমাদের শেষ হয়ে গেছে, এখানে কি আমরা কী পেয়ে গেছি, ক্ষেত্রফল, এখানে কি আমরা গসাগু পেয়ে গেছি। আমরা গসাগু কখন পাই, আমরা গসাগু তখনই পাই যখন আমাদের কি থাকে, আমাদের যে ভাগশেষটা থাকে সেটার মান কত হয়, 0, ঠিক আছে? এবং গসাগু কোনটা হয়, গসাগু হচ্ছে সর্বশেষ আমি যেটাকে ভাগ দিই, সর্বশেষ যেটা দিয়ে ভাগ দিই ওইটা হচ্ছে আমাদের গসাগু। তার মানে এটার মান কত, এই যে গসাগু, এটার মান দেওয়া আছে হচ্ছে 2। তাই আমি এখানে দুইটা সমীকরণ পাইছি। কি পাইছি, যে 5 ক মাইনাস 2 খ ইজ ইকুয়াল টু 2। আবার আরেকটা পাইছি কি, যে 9 খ মাইনাস 22 ক সমান সমান কত, 0, ঠিক আছে? সমান সমান 0। তা আমরা 2 নাম্বার এই যে এই সমীকরণটা থেকে, এই সমীকরণটা যদি একটু সামনে আগাই তাহলে কী পাই দেখো, 9 খকে আমরা এই পাশে রাখলাম, এই 22 খ পাশে নিয়ে গেলাম, এখানে মাইনাস থাকলে ওই পাশে গেলে প্লাস হবে 22 ক, ঠিক আছে? তার মানে এটা পাইলাম। তো এখান থেকে আমাদের ক্ষয়ের মান বের করতে পারি আমরা, যে খ সমান কত হবে, 22, এই 9 দিয়ে ভাগ করব ক। এটা হচ্ছে আমরা কী পাইলাম, একটা সমীকরণ মতো পাইলাম, যে খকে আমরা যদি কতে প্রকাশ করতে যাই, তো খকে যদি আমরা কতে প্রকাশ করতে চাই সেটা কত হবে, সেটা হচ্ছে 22/9 ক। তা আমরা এখানে ওই মানটা বসাই দিই, এখানে আমরা ক্ষয়ের জায়গায় কয়ের এই মানটা বসাবো, ঠিক আছে? তার মানে কত হবে আমাদের এখানে, 5 ক মাইনাস 2 খ ইজ ইকুয়াল টু 2। তা ঠিক আছে, 5 ক মাইনাস 2 খ ইজ ইকুয়াল টু 2। তো এখন ক্ষয়ের জায়গায় আমি কয়ের এই মানটা বসাবো। তার মানে 5 ক ক্ষয়ের জায়গায় কী বসাবো, 2 গুণন 22/9 ক সমান সমান 2, ঠিক আছে? তা আমরা হচ্ছে এখানে যেহেতু জায়গা নেই, আমরা হচ্ছে এই পোর্শনটাকে আমরা পরের পেজে নিয়ে যাই। তো এখন দেখো এখানে আমরা করব কি, এখানে আমরা এই যে 5 কটা আছে, এখানে আমরা করব কি, যে 5 ক মাইনাস 2 আর 22 44 মাইনাস /9 ক সমান সমান 2। এখন আমরা পুরোটাকে যোগ করব, কারণ সবগুলা কি ক, চলক হচ্ছে ক, তার মানে আমরা সদৃশ পদের সহগের যোগ করব। কারণ সহগ একটা হচ্ছে 5, একটা হচ্ছে মাইনাস এত, তার মানে 5 - 44/9 ক সমান সমান হচ্ছে 2। তো এখানে যদি আমরা ভাগ করি, এখানে আসবে হচ্ছে 9, 5 নং 45 মাইনাস 44 ক সমান সমান 2। আমাদের ভিতরে আসবে হচ্ছে 9/1 ক সমান সমান 2। এখান থেকে আমরা যদি কয়ের মান বের করতে চাই তাহলে 9টা ওই পাশে চলে আসবে, তার মানে 2 গুণন 9 সমান সমান হচ্ছে 18, ঠিক আছে? কয়ের মান কত আসছে, কয়ের মান আসছে 18। তো কয়ের মান যদি 18 আসে, আমরা কয়ের মান কত পাইলাম, কয়ের মান হচ্ছে পাইলাম হচ্ছে এখানে 18। তো কয়ের মান যদি 18 আসে তাহলে আমরা ক্ষয়ের মান কোথা থেকে পাবো, আমরা এখানে একটা সমীকরণ, এই যে এখানে সমীকরণ দেওয়া আছে, সমীকরণে কী বলা আছে, 5 ক
মাইনাস 2 খ সমান সমান 2। এখানে আমরা কয়ের মান বসাই দিই, তো কয়ের মান বসাইলে 5 গুণন 18 মাইনাস 2 খ ইজ ইকুয়াল টু 2। তো 5 18 কত হয়? 5 18 90 মাইনাস 2 খ ইজ ইকুয়াল টু 2। এখানে হচ্ছে আমরা 2টাকে এই পাশে নিয়ে আসবো, খকে ওই পাশে নিয়ে যাবো, তারপরে 90 2 এই পাশে প্লাস আছে, এখানে আসলে মাইনাস হবে, মাইনাস 2 এখানে মাইনাস আছে, খ 2 খ ওই পাশে দিলে প্লাস হবে। আচ্ছা, এখানে আমাদের এখানে আসবে হচ্ছে 88 ইজ ইকুয়াল টু 2 খ। এখান থেকে যদি আমাদের ক্ষয়ের মান বের করতে চাই তাহলে 88কে 2 দিয়ে ভাগ দিতে হবে, যেটার মান আসবে হচ্ছে 44। তার মানে ক্ষয়ের মান হচ্ছে 44। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা আনসার। ঠিক আছে, একটা সংখ্যা কত? একটা সংখ্যা হচ্ছে 18 আর একটা সংখ্যা হচ্ছে 44। আচ্ছা, এখন আমাদের বলছে যে এখানে একটা ম্যাথে আয়েশা কিছু ঘনক আকৃতির ব্লক 30টি ধাপে সাজাইছে। ঠিক আছে, মনে করো উপরে উপরে সাজাইছে এরকম 30টা ধাপে, এরকম টোটাল 30টা ধাপ সাজাইছে, ভালো কথা। সে একবারে নিচের ধাপে 3টি সারি করলো এবং প্রতি সারিতে 90টি করে ব্লক রাখছে। নিচের সারি, একবারে নিচের সারিতে কয়টা? মনে করো এই যে হচ্ছে 3টা সারি, প্রত্যেকটাতে 90টা করে। ঠিক আছে, তার মানে একবারে নিচের সারিতে টোটাল কয়টা রাখছে সে? 90 গুণন 3 মানে হচ্ছে 270টা। ঠিক আছে, 90 গুণন 3 মানে 270টা, ভালো কথা। বলছে উপরের প্রত্যেকটি ধাপে সে নিচের ধাপ থেকে 3টি ব্লক করে কমালো। তার মানে এটাতে যদি 270টা থাকে তাহলে উপরেরটা কত আসবে? 270 মাইনাস 3, এর উপরটা 270 মাইনাস 6, এরকম করে আসবে। তার মানে তার প্রথম সারিতে ছিল 270, পরেরটা ছিল হচ্ছে 267, পরেরটা ছিল 264, পরেরটা ছিল 261, এইভাবে করে কত পর্যন্ত গেছে? 30তম পদ পর্যন্ত গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাকে বলছে যে একবারে উপরের ধাপে কয়টি ব্লক থাকবে? প্রথম প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলছে? একবার উপরের ব্লকটিতে উপরের ধাপে কয়টি ব্লক থাকবে? তাহলে এইটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজ। তো এগুলা বের করার, এগুলোর তম পদ দেখো, এটা হচ্ছে কত? এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এগুলোতে দেখো প্রথমে এটা ছিল একটা অ্যামাউন্ট অফ কমছে, কত কমছে? 3 কমছে। এখানে কত কমছে? 3 কমছে। এটা হচ্ছে ডিফারেন্স বা ব্যবধান। তো এই খেলার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? যে তম পদ বের করার জন্য, যে এনতম পদ। এনতম পদ বের করার ফর্মুলা কি? যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ কি? এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে যততম পদ বের করতে হবে আমার, তম পদ, আর ডি হচ্ছে ব্যবধান। ঠিক আছে, তাহলে আমাদের কততম পদ বের করতে হবে? 30তম পদ বের করতে হবে, কারণ কি একবারে লাস্টটা চাইছে আমাদের। ঠিক আছে, তাহলে 30তম পদ ইজ ইকুয়াল টু এন, এ মানে হচ্ছে 270 প্রথমটা, প্লাস এন, এন কত? 30 মাইনাস 1, ডি, ডি কত? দেখো ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 3। এখন 3 কি প্লাস তা মাইনাস? দেখো কমতেছে, তার মানে 3 হচ্ছে মাইনাস, তার মানে 3 এখানে মাইনাস থাকবে। ওকে, তার মানে 270 প্লাস 29 গুণন মাইনাস 3। ঠিক আছে, 270, এখানে 29-এর যদি আমি 3 গুণ করি, এখন মাইনাস চিহ্নটা মাইনাস হবে, তাহলে 3 9 27, 7 হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 7 77। ঠিক আছে, ওয়েট, 77 না, 3 নং 27, 7 হাতে আছে 2, 3 দুগুণে 6 8 87। ঠিক আছে, এ হচ্ছে 87। তাহলে আমাদের সবার উপরে ব্লক কয়টা থাকবে? এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে আমাদের এখানে ভ্যালু আসবে হচ্ছে, এখানে হচ্ছে 3 হাতে আছে 1 9, তার মানে এখানে হচ্ছে 8 আর 1 183টি। সে কী করলো? সবার উপরের ব্লকে 183টি ব্লক থাকবে। ঠিক আছে, আচ্ছা, এটাই ছিল আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, তাহলে সেগুলো মুছে দিই, আমাদের দ্বিতীয় প্রশ্ন করার জন্য এখানে জায়গা লাগবে। আচ্ছা, আমাদের খ নাম্বার প্রশ্ন কী বলছে দেখি। খ নাম্বারে বলছে যে যে কোনো একটি সারিতে ব্লক সাজানোর প্রক্রিয়াটিকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে যুক্তি সহকারে প্রকাশ করো। আচ্ছা, তো এটা কীভাবে করব? দেখো, আমাদের প্রথম ধাপের প্রথম সারিতে কতগুলো ছিল? 90টি। দ্বিতীয় ধাপে কী হবে? আমাদের বলছে 3টা কমছে। ঠিক আছে, ইন টোটাল সারি কয়টা ছিল? সারি ছিল 3টা,
এবং টোটালটা থেকে 3টা কমছে, তার মানে প্রত্যেক সারি থেকে কয়টা কমছে? 1টা করে কমছে। তার মানে এখানে হবে 90 মাইনাস 1 টি। তৃতীয় ধাপে 1টা কমবে, তার মানে হচ্ছে 90 মাইনাস 2টি। এখানে দেখো আমাদের তম পদের সাথে একটা জিনিস হচ্ছে, কি হচ্ছে? আচ্ছা, 90টির জায়গায় আমরা এক কাজ করি, এটাকে 90 মাইনাস 0 লিখতে পারি আমরা চাইলে, 90 মাইনাস 0টি। এখন দেখো আমাদের প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপে, এটা হচ্ছে তৃতীয় ধাপে, এটা। এখন দেখো তো, আমরা যদি ধাপকে কি ধরলাম? ধাপকে এন ধরি, যে ধাপের মান হচ্ছে এন। তাহলে দেখো একটা জিনিস, যে এনতম, এভাবে করে যদি আমরা এনতম ধাপে যাই, এনতম ধাপে কি আমি এটাকে কী লিখতে পারি? 90 মাইনাস এন মাইনাস 1 টি। ঠিক আছে? কেন? এটা আমি কীভাবে লিখলাম? এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, 90 মাইনাস 1 মাইনাস 1টি। দেখো একই কথা, 1 মাইনাস 1 ইজিক্যাল টু 0, 90 মাইনাস 0। ওকে, এটাকে আমি কি লিখতে পারি? 90 মাইনাস 2 মাইনাস 1। দেখো 2 নাম্বার ধাপ, তার থেকে 1 বিয়োগ করছি, 90 মাইনাস 1। এরপরে কি লিখতে পারি? 90 মাইনাস 3 মাইনাস 1। দেখো 3 নাম্বার ধাপ থেকে 1 বিয়োগ করছি, 90 মাইনাস 2, একই কথা আসছে। তার মানে এটা কি? আমাদের এন। তার মানে 90 মাইনাস এন মাইনাস 1, যেটাকে আমি কি লিখতে পারি যদি ভাঙি একটু, যে 90 মাইনাস এন মাইনাসে প্লাস 1 টি। ঠিক আছে? এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস, তার মানে এটা 90 আর এটা যোগ করে হবে 91 মাইনাস এন টি। এই হচ্ছে আমাদের এনের মাধ্যমে প্রকাশ করলাম। তো সেটা কি আসবে? সেটা হচ্ছে 90 মাইনাস এন টি। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপর আমাদের বলছে সে কতগুলো ব্লক সাজিয়ে রেখেছে। কি বলছে? কতগুলো ব্লক সাজিয়ে রাখছে। এখন এখানে একটা জিনিস আছে, যে কতগুলো ব্লক সাজিয়ে রাখছে এটার টোটালটা লাগবে তোমার। ঠিক আছে? টোটালটা লাগবে। কীরকম করে সাজাইছে? যে প্রথমটা হচ্ছে 270, পরেরটা হচ্ছে আমাদের 267, পরেরটা হচ্ছে আমাদের 264, এভাবে করে সাজাইছে। লাস্ট ব্লকটা কত? লাস্ট ব্লক হচ্ছে 183, এটা আমরা এখানে পাইছি। এখন সবগুলোর যোগ করতে হবে। ঠিক আছে? সবগুলোর যোগ করতে হবে। তার মানে জিনিসটা কীরকম হবে? 270 প্লাস 267 প্লাস 264 প্লাস এর সবার লাস্টে হচ্ছে 183। এখন সবগুলো তো ম্যানুয়ালি যোগ করা সম্ভব না। এই ধরনের যোগের একটা সূত্র আছে। তার মানে এখানে যদি আমরা চিন্তা করি যে মোট, এই ধরনের যদি আমরা মোট যোগফলটা বের করতে চাই, তাহলে কী হবে? প্রথম পদ, আমাদের সূত্র হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণন ধাপ সংখ্যা। তাহলে আমাদের এটার ক্ষেত্রে কী হবে? যে 270 প্লাস 183 ডিভাইডেড বাই 2 ইন্টু ধাপ সংখ্যা কয়টা? ধাপ সংখ্যা হচ্ছে 30টা। ঠিক আছে? ধাপ সংখ্যা হচ্ছে 30টা। তাহলে এটা চলো আমরা যদি আমরা এটা ক্যালকুলেট করি, কত আসে দেখি। এটার মান আসবে হচ্ছে 6795। তার মানে সে কয়টা? 6795টা ব্লক সাজাইছিল। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের পরের ম্যাথটা কী দিছে? যে একটি টেস্ট ক্রিকেট খেলায় একজন বলারকে এক ইনিংসে 1 থেকে 20 ওভারে প্রদত্ত রান সমন্বয় নিম্নরূপ। আচ্ছা ঠিক আছে, একজন বলারের এক ইনিংসের প্রথম থেকে 20 ওভারে প্রদত্ত রান। আচ্ছা, প্রথম থেকে 20 ওভার পর্যন্ত সেই পরিমাণ রান খাইছে, হবে, ভালো কথা। বলছে বলারের প্রতি ওভারে গড় কত রান দেয় তা নির্ণয় করো। তো আমরা গড়ের ক্ষেত্রে কি জানি? গড়ের সূত্র কি? যে মোট যে কোনো কিছু আর উপাত্তের সংখ্যা, তো আমাদের এখানে মোট রান কত হবে? মোট রান সবগুলো যোগ করি। 8 আর 2 যোগ করলে হচ্ছে 10, 10 আর 5 15, 15 আর 0 15, 15 পরে হচ্ছে 15 আর 10 হচ্ছে 25, 25 আর 0 25, 25 আর 2 27, 27 আর 6, এভাবে করে আমরা সবগুলো যদি যোগ করি তাহলে কত আসে? এভাবে সবগুলো যোগ করার পর আমার মোট রান আসতে হচ্ছে 101। ঠিক আছে? ওভার কয়টা? ওভার তো বলছে 1 থেকে 20 ওভার, তার মানে হচ্ছে 20টা। তার উপরে কাউন্ট করে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন দেখো এই যে এগুলোতে রান দেয় না, কিন্তু ওভার কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে? তো 20 ওভার।
আচ্ছা, আবার এখানে ইংলিশ বাংলা এক করে ফেলছি, সরি। আচ্ছা, তো এটাকে যদি আমরা ভাগ করি 20 দিয়ে, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 5.05। তার মানে তার ইকোনমি কত? সে প্রত্যেক ওভারে হচ্ছে 5.05 রান দেয়, ঠিক আছে? এটা হচ্ছে তার গড় রান। ওকে, তারপরে খ নাম্বারে কী বলছে দেখি, খ নাম্বারের প্রশ্ন কী বলছে। আমাদের বলছে প্রদত্ত রানের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এখন মধ্যক নির্ণয় করার কাজ কি? মধ্যক নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমার কাজ করতে হবে কি, এগুলোকে সাজায় ফেলতে হবে। তো সাজাবো কীভাবে? সর্বনিম্ন, আমরা ছোটো থেকে বড় সাজাবো, ঠিক আছে? তুমি বড় থেকে ছোটো সাজাইতে পারো, কিন্তু আমরা ছোটো থেকে বড় নিয়ে করলাম, ঠিক আছে? শূন্য আছে কয়টা? 1 2 3, 3টা শূন্য। আচ্ছা, পরে হচ্ছে এক আছে, হ্যাঁ এক কয়টা আছে? একটাই আছে। 2 আছে কয়টা? 2 আছে 1 2 3, আচ্ছা 3টা 2। এরপরে 3 আছে কোনো জায়গায়? 3 নাই, 3 না থাকলে এরপর হচ্ছে 4 আছে কয়টা? একটা, আর 4 আছে নাই। পর হচ্ছে 5 আছে কোনো জায়গায়? হ্যাঁ 5 আছে একটা 2টা, তার মানে 2টা 5 আছে। এরপর হচ্ছে 6 কয়টা আছে? একটা 2টা আর নাই। পরে 7 কয়টা আছে? 7 আছে একটা 2টা 3টা, 7। 8 কয়টা আছে? এই একটা 2টা। 9 আছে হচ্ছে আমাদের একটাও নাই। 10 আছে 2টা, 11 আছে একটা, 10 11, ঠিক আছে? আমরা একবার কাউন্ট করে নিব 20টা হয় কি না, যে 1 2 3 4 5 6 7 8 9 10 13 16, হ্যাঁ 20টা, ঠিক আছে। এখন আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র কি? যখন আমাদের তমপদ হচ্ছে জোর, ঠিক আছে? উপাত্তের সংখ্যা যখন জোর, উপাত্তের সংখ্যা জোর হলে মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ /2, ঠিক আছে? এখন উপাত্তের সংখ্যা কত এখানে? 20, তার মানে 20/2 সমান হচ্ছে 10 তম পদ, আবার প্লাস 20/2 + 1 সমান হচ্ছে 11 তম পদ /2। এখন 10 নম্বর পদ কোনটা? 3 6 9, 10 নম্বর হচ্ছে 5, 11 নম্বর হচ্ছে 6, ঠিক আছে? তার মানে 5 + 6/2 সমান হচ্ছে 5.05। দেখো আমাদের এখানে গড় যেটা আর এখানে মধ্যক যেটা, এটা একই রকম আসছে, বাট এটা কিন্তু সব সময় এক আসবে, এটার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে বলছে আমাদের প্রচুরক নির্ণয় করতে। এটা হচ্ছে আমাদের মধ্যক। প্রচুরক কোনটা হবে? প্রচুরক সর্বোচ্চ বার যেটা আছে, দেখি কোনটা আছে। 0 আছে 3 বার, আর কোনটা কি 3 বার বেশি আছে? হ্যাঁ 0 আছে 3 বার, 2 আছে 3 বার, এরপর হচ্ছে আমাদের 7 আছে 3 বার, আর কোনটা নাই। তার মানে আমাদের প্রচুরক হচ্ছে 0 2 7, 0 2 7 কয়বার করে আছে? 3 বার। ওকে, এখন এরপর হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। দেখো আমাদের লাস্ট ম্যাথে কী বলছে, যে একটা বক্সের পিন দেওয়া আছে, গোপন সংখ্যা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। বলছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। যে ভালো কথা, কোনটা সঠিক আমরা এখন বলতে পারতেছি না। 2টি অঙ্কই সঠিক, কিন্তু অঙ্ক 2টি ভুল স্থানে আছে। কোনো অঙ্কই সঠিক নয়, দেখো পেয়ে গেছি, কোনো অঙ্কই কি না সঠিক না। তো এরকম যেটা থাকবে আমরা সেখান থেকে স্টার্ট করবো। তার মানে কি 5 যত জায়গায় আছে সব জায়গায় কাটা যাবে, তো আমরা যত জায়গায় 5 আছে সবগুলো বাদ দিই। 7 যত জায়গায় আছে সবগুলো বাদ দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবথেকে ইজিয়েস্ট ওয়ে স্টার্ট করার। 0 যত জায়গায় আছে সব বাদ দিব। ওকে, এরপর হচ্ছে 6 যত জায়গায় আছে সবগুলো 6 বাদ দিব। ওকে, এরপরে বলছে কি, এখন দেখো এখানে কি বলছে, আমাদের বলছে একটি অঙ্ক, এখন পর্যন্ত আমি একটা অঙ্ক পাইনি। 2টা অঙ্ক সঠিক, কিন্তু অঙ্ক 2টি ভুল স্থানে। এখানে দেখো 2টা অঙ্ক সঠিক কাদের মাঝে? 3 2 1, আর এখানে একটা সঠিক কাদের মাঝে? 3 আর 9-এর মাঝে। ওকে, তাহলে 2টা জায়গায় দেখো একটা সংখ্যা কিন্তু কমন আছে, ঠিক আছে? একটা সংখ্যা এখানে কমন আছে, যে 3। তার মানে আমরা একটা প্রেডিকশন রাখতে পারি যে 3 হচ্ছে কি আমাদের একটা সংখ্যা হইতে পারে। আমরা পরবর্তীতে আবার কিছু জিনিস দেখে আবার ক্লিয়ার করবো। আচ্ছা, এরপর এটা কি বলছে, যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে, ঠিক আছে? কি বলছে? একটা অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটা ভুল স্থানে। এখানে আমাদের অঙ্ক আছে হচ্ছে কয়টা? 2 9। এখন 2 আবার এই জায়গায় কমন, কি বলছে? 2টা অঙ্ক সঠিক, তার মানে এখানে যদি আমি 3 আর 2 ধরি, তার মানে এখানেও 2 কমন হইতে পারে। ওকে, বলছে 2টা অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক 2টি ভুল স্থানে। এইখানে এখন দেখো আমরা মোটামুটি 3টা জিনিস পাইলাম। তো আমার এখানে প্রথমটাতে কি, যে 9 আর 3-এর ভিতরে একটা সঠিক, পরেরটাতে 3 2 1-এর মাঝে একটা সঠিক,
দুইটা সঠিক। এরপরেরটাতে কত হয়েছে 2, 9 আর 8-এর মাঝে একটা সঠিক। আবার 8, 9 আর 4-এর মাঝে হচ্ছে দুইটা সঠিক। তো দেখো এখানে আমরা এখন একটা অ্যাজাম্পশন লাগাবো, যদি আমার প্রথমটাতে 3 সঠিক হয়, ঠিক আছে, প্রথমটা যদি আমার 3 সঠিক হয়, যে ধরলাম 3 সঠিক, এটা কিন্তু আমাদের ধারণা যে ধরলাম 3 সঠিক, তারপরে দেখবো কী কী হয়। 3 যদি এখানে সঠিক হয় তাহলে এখানেও সঠিক হবে, ঠিক আছে, এখানে যদি সঠিক হয় এখানেও সঠিক হবে। তাহলে কি বলছে যে অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে, ঠিক আছে, একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে, দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে। দেখো দুই জায়গায় কিন্তু মিলছে। তার মানে আমরা যদি এখানে একটা বক্স বানাই, যেখানে হচ্ছে 4টা বক্স থাকবে টোটাল, ঠিক আছে, 4টা বক্স থাকবে টোটাল, এবং 4টা বক্সের 3 নাম্বারের এই জায়গায় 3টাকে আমরা বসাইতে পারি। এখন আমরা যদিও শিওর না, দেখবো পরবর্তীতে কোনো জায়গায় যদি কন্ট্রাডিক্ট না করে, কোনোটার সাথে যদি এটা সংঘর্ষ না বাজে, তাহলে এটাই আনসার। আচ্ছা, তাহলে এখানে তো একটা সঠিক ছিল, যেহেতু একটা সঠিক তার মানে কী হবে, 3 যদি সঠিক হয় 9 কী হবে, ভুল হবে। তার মানে এখানেও 9 ভুল হবে, এইখানেও 9 ভুল হবে। এখানে যদি 9 ভুল হয়, আমাদের বলছে কি যে দুইটা সঠিক, দুইটা কোনটা কোনটা, 8 আর 4 সঠিক, দুইটা সঠিক কিন্তু অঙ্ক দুইটা কই আছে, ভুল স্থানে আছে, 8 আর 4 ভুল স্থানে আছে। তার মানে হ্যাঁ 8 আর 4 ভুল স্থানে, 4 অবশ্যই ভুল স্থানে আছে, কারণ কি এখানে 3 বসে গেছে। তাহলে 8 আর 4 হচ্ছে কি আমার প্রেডিক্টেড সলিউশন, যে 8 আর 4 কী হইতে পারে, সঠিক হইতে পারে। তাহলে দেখি উপরে কোনোটা জায়গায় আছে নাকি, তাহলে এখানে যদি 8 সঠিক হয় এখানেও 8 সঠিক হবে, কারণ কি বলছে কি একটা অঙ্ক সঠিক, তার মানে এখানেও 8 সঠিক হবে। এখানে যে 8 সঠিক হয় এই জায়গায় 2 ভুল হবে, ঠিক আছে, কারণ একটা সঠিক বলছে। তো এখানে যে 8 সঠিক হয় আমার এখানে 2 ভুল। এখানে যদি 2 ভুল হয় আমার উপরেরটাতেও কী হবে, 2 ভুল হবে। তাহলে সঠিক থাকে কে, একটা সঠিক। তাহলে দেখো এখানে বলছিল 2টা সঠিক, কোনটা কোনটা, 1 আর 2, 1 আর 3। এখানে একটা সঠিক কোনটা, 8টা, এখানে 2টা সঠিক, 8 আর 4। তার মানে সব কিছু মিলে গেছে, ঠিক আছে। এখন আমার তোমাদের মনে হইতে পারে যে ভাই আমরা উল্টা গেলাম না কেন, যে আমরা যদি প্রথমে 3 ধরছি দেখে তো মিলে গেছে, তা আমরা যদি এখানে প্রথমে 3 না ধরে প্রথমে 9 ধরতাম তাহলে কী হইতো। চলো আমরা একবার চেক করি যে 9 আর 3-এর মাঝে একটা সঠিক, পরে হচ্ছে 3, 9, 1-এর মাঝে হচ্ছে 2টা সঠিক, পরে হচ্ছে 9 না এটা 2, 9 আর 8-এর মাঝে একটা সঠিক, এখানে হচ্ছে 8, 9 আর 4-এর মাঝে 2টা সঠিক, ঠিক আছে। আচ্ছা, আমাদের বলছে কি যে 9 সঠিক হইলে, ধরলাম 9 সঠিক, তো 9 যদি এখানে সঠিক হয় তাহলে বাকি সবগুলোতে 9 সঠিক। ওকে, ভালো কথা, বাকি সবগুলোতে 9 সঠিক, ঠিক আছে। তাহলে মানে 9 যদি এখানে সঠিক হয় তাহলে 3 ভুল, 9 সঠিক হলে 3 ভুল, তো 3 যদি এখানে ভুল হয় 3 এখানেও ভুল, ঠিক আছে। তো এখানে আমাদের 2টা সঠিক বলছে, এখানে যদি 2টা সঠিক, একটা হচ্ছে 9 আর একটা অবভিয়াসলি 1 হবে, ঠিক আছে, আর একটা অবভিয়াসলি 1 হবে, ঠিক আছে। তো এখানে তাহলে 2টা পেয়ে গেছি আমি। আমার বলছে এখানে একটা সঠিক, একটা কোনটা, 9 সঠিক, তার মানে বাকি 2টা ভুল। এখানে যদি 8 ভুল হয় এখানে কী হবে, 8 ভুল হবে। তাহলে এখানে বলছে আমাদের 4 সঠিক। ওকে, দেখো 4টা সংখ্যা কিন্তু আমি পাইছি, 9, 1, 4। আচ্ছা ওয়েট, আমরা 4টা সংখ্যাই পাইনি এখন, 9 পাইছি, 1 পাইছি আর 4 পাইছি। দেখো আমার তো লাগবে 4টা সংখ্যা, এখানে হয়েছে 3টা সংখ্যা, তার মানে 9 এখানে হবে না। তারপর আমরা দেখি এখানে কী কী বলছে, একটা অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে। ওকে, 9 মিডলে আছে, এই জায়গায় আছে, 9 এই জায়গায় সঠিক স্থানে। ওকে, এরপরে কী বলছে, এরপরেটা দেখি, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে, এই যে 9। এইখানে যদি 9 এখানে সঠিক হয়, এখানে ভুল হওয়ার পসিবল, এটা সম্ভব না। এর জন্য এখানে কী হবে না, 9 সঠিক হবে না, ঠিক আছে, এর জন্য 9 বাদ। তার মানে আমার সঠিক সংখ্যা কোনটা কোনটা, এখানে হচ্ছে 3 আছে, 8 আছে, 4 আছে আর 1 আছে, 3, 8, 4 আর 1। এখন 3 তো এই জায়গায় বসে গেছে, বাকিগুলো দেখি কী বলছে। আমাদের একটা অঙ্ক সঠিক বলছে, সেটা কোনটা, 8, অঙ্কটা সঠিক কিন্তু ভুল স্থানে আছে। আমাদের এখানে সঠিক ছিল হচ্ছে 2টা অঙ্ক সঠিক, 2টাই কিন্তু অঙ্ক 2টি ভুল স্থানে। তো 3-এর জায়গায় তো ফিক্স হয়ে গেছে, 1-এর জায়গায় ফিক্স হয় না, 1 এই জায়গাতেও ভুল, তার মানে এই জায়গাতে কখনো 1 থাকতে পারবে না, ঠিক আছে, এই জায়গাতে কখনো 1 থাকতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন দেখি 8 বলছে কি, 8 একটা অঙ্ক সঠিক কিন্তু 8 ভুল, মানে জায়গাটা ভুল, তার মানে এই জায়গায় 8ও থাকতে পারবে না। দেখো এই জায়গায় 1-এর জায়গাও ভুল, 8-এর জায়গাও ভুল, তো এই জায়গায় অবভিয়াসলি কে বসবে, 1 আর 8 বসতে পারবে না, তাহলে বসবে কে, 4 বসবে, ঠিক আছে। তো বাকি যেটা দেখি 2টি অঙ্ক সঠিক, এখানে লাস্টটা বলছে কি 2টা অঙ্ক সঠিক, কে 8 আর 4 সঠিক, ঠিক আছে, 8 আর 4 সঠিক, কিন্তু 2টাই ভুল স্থানে, তার মানে 8 এই জায়গাতেও বসতে পারবে না। আবার 4 কোন জায়গায় বসতে পারবে না, 4 যেই জায়গায় বসতে পারবে না জানি, 4 অলরেডি বসে গেছে, তার মানে 8 এখানেও বসতে পারবে না, এখানেও বসতে পারবে না, বাকি 2টা তো বাদ, তার মানে 8-এর জায়গায় কোনটা, এইটা। তো আরেকটা যেটা থাকে সেটার জায়গায় কোনটা, সেটা হচ্ছে এইটা, 1-এর জায়গায় হচ্ছে এটা। তাই 1, 8, 4, 3 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আগালে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো বের করতে পারবো। সম্পূর্ণ ক্লাসটা করার জন্য ধন্যবাদ,
এবং পরবর্তী যতগুলা বছরের কোয়েশ্চেন আছে মানে অলমোস্ট 2000 সাল পর্যন্ত সবগুলা কোয়েশ্চেন ইনশাল্লাহ এই চ্যানেলে পেয়ে যাবা। তো ওগুলো করার জন্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।